রিয়া, আজকে একটু দেখা করতে পারবা? অনেকদিন ধরে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় না। ও সরি কাব্য, আজকে দেখা করতে পারছি না, অন্যদিন দেখা হবে কেমন? আজকে আমার ম্যাথমেটিক্স 2টা অ্যাসাইনমেন্ট বাকি আছে। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে অন্যদিন দেখা না হয় করব, ভালোভাবে অ্যাসাইনমেন্টটা করে ফেলো। তখন রিয়া বলল ঠিক আছে। এইটুকুই কথা বলে রিয়া ফোনটা রেখে দিল। তারপরে আমি ভাবলাম একটাবারও খোঁজ নিল না যে আমি কেমন আছি। সে তো এরকম ছিল না, তাহলে কি আমি তাকে আজও চিনতে পারিনি? আমারে কি ওকে চিনতে কোথাও ভুল হয়েছে? এসব ভাবছিলাম আর টেইলর সুইফট এবং এলি গোল্ড উইং এর গান শুনছিলাম। ও আপনাদের তো আমাদের পরিচয়টা দেয়া হলো না। আমি কাব্য আহমেদ নীল, বাবা মায়ের আদরের 3 মাত্র সন্তান, মানে তৃতীয় সন্তান। অনার্স শেষ বর্ষের ছাত্র আমি। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে রিয়া, আমার গার্লফ্রেন্ড। রাহিয়া চৌধুরী রিয়া, বাড়ি চট্টগ্রাম, আমার আম্মুর বান্ধবীর মেয়ে। সেই সূত্রে ওর সাথে আমার পরিচয় থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা। আমার রিলেশনশিপটা এসএসসির পর থেকে, কিন্তু বর্তমানে রিয়া আর অতীতে রিয়ার সাথে আমি কোথাও মিল খুঁজে পাই না। রিয়া আগে আমার অনেক কেয়ার নিত আর অভিমানটা আহ্লাদের সুরে ভাঙাতো, কিন্তু এখন সে অনেক ব্যস্ত, হয়তো পড়ালেখা নিয়ে, তাই তো সময় দিতে পারছে না। যাই হোক, ওর ভালোটা আমিও চাই, তাই সবকিছু মেনে নেই। কিন্তু ছোট ছোট আবদারগুলো আমার কি পূরণ করতে পারে না রিয়া? খুব বেশি কিছু তো চাইনি, শুধু আমাকে একটু সময় দিবে, এটাই তো আমি চাই। তাও ওর এটুকু সময় হয়ে ওঠে না। তারপরে আমি রিয়াকে অনেক বেশি ভালোবাসি। বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম আর আনমনে ভাবতে লাগলাম ফেলে আসা দিনগুলো। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। একটা 3D ডিজাইন করতে হবে। আম্মু এসে চা দিয়ে গেল। চা খাচ্ছিলাম, হঠাৎ ফোন আসলো একটা নাম্বার থেকে, যার সংখ্যা 9টা সংখ্যা ছিল। আমি পিক আপ করতে তখন বলল, হ্যালো, আর ইউ কাব্য আহমেদ? ইয়েস, আই এম কাব্য আহমেদ। গুড, ইউ আর সিলেকশন ফর ইউর স্টাডি ইন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি। তখন আমি বললাম, রিয়েলি? I am very excited. Thanks for your good news. Okay, goodbye. Okay, thanks. আমি খবরটা শুনে খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম আর বললাম, আম্মু, আমি অস্ট্রেলিয়াতে পড়ার চান্স পেয়েছি। আর আমার কথাটা শুনে আম্মু সাথে সাথে খুশিতে কেঁদে ফেললো। তারপরে খুশিতে আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল বাবাকে খুশির খবরটা জানাতে। আম্মুরা এমনই হয়। সন্তানের আনন্দের সংবাদ শুনলে যেমন কাঁদে, তেমনই দুঃখের সংবাদ শুনে তেমনই কাঁদে। খবরটা শুনে আব্বুও কেঁদে দিলেন। অজান্তে আমার চোখ থেকেও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আমি এবার বেসিনে গিয়ে চোখের পানি ঝাপটা দিয়ে আসলাম আর ল্যাপটপটা বন্ধ করে ভাবলাম রিয়াকে তো গুড নিউজটা দেওয়ার দরকার। আর এমন সময় আম্মু এসে ডিনারের জন্য ডাকলেন, আর তাই ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে জানাবো। খাওয়া দাওয়া শেষ করে এসে রিয়াকে ফোন দিলাম। রিং হচ্ছে, কিন্তু কেউ পিক আপ করছে না। প্রায় অনেকবার রিং এর পর ফোন ধরলো রিয়া। ধরেই বলতে লাগলো, এতবার ফোন দেওয়া লাগে নাকি? জানো না এই সময় আমি ব্যস্ত থাকি। রিয়া অনেক রেগে বললো কথাগুলো, তাই আমি কিছু না বলে চুপ করে আছি। আমার চুপ করে থাকা দেখে ও আবার বলল, কি হলো, কথা বলছো না কেন ফোন দিয়ে? গাধা কথাকার, কোনো পাগলের পাল্লায় যে পড়লাম আল্লাহ। আমি চুপচাপ শুধু ওর কথাগুলো শুনছিলাম। আজকে ওর গাধা বলাই অন্য দিনের মতো ভালোবাসা আর আদর মিশ্রিত ছিল না। আজকে খুব বিরক্তি ও অবহেলা করে বলছে রিয়া কথাগুলো। সে আমাকে এভাবে কখনো বলেনি। তারপর আমি ওসব বাদ দিয়ে বললাম, সরি রিয়া, অসময়ে ফোন দেওয়ার জন্য। তখন রিয়া বলে, কি এখন ঢং করা শুরু করছো? অভিনয় না করে সোজাসুজি বলো কেন ফোন দিয়েছো। তখন আমি বললাম, দুপুরে খেয়েছিলে? তখন রিয়া বলল, না, তুমি খেয়েছো? আমি বললাম, তখন রিয়া বলল, আমার বদলে তুমি খেয়েছো, আমার না খাইলেও চলবে, রাগ নিয়ে বলল রিয়া। তখন আমি বললাম, ও আচ্ছা, রাত্রে খেয়েছো? তখন রিয়া বলল, না। তখন রিয়া আরো বলল, আমার খাওয়া নিয়ে এত তোমার মাথা ব্যথা কেন? আমার খাওয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তুমি তোমারটা নিয়ে ভাবো। তখন আমি বললাম, তুমি তো আমার প্রিয় মানুষ, তাই তোমার কেয়ার করবো না তো কার কেয়ার করবো তুমি বলো তো? তখন রিয়া বলল, যত সব ঢং। তখন রিয়া আরো বলল, আমি খাই বা না খাই তা নিজে আমি বুঝবো, তোমাকে বলে দিতে হবে না। আর আমার যদি এতই কেয়ার নেও তাহলে পড়ার সময় আর ফোন দিবে না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকঠাক মতো পড়ো, খাওয়া দাওয়া করবে, ঠিক মতো ঘুমাবে, না হলে শরীর খারাপ করবে, তখন আবার ভালো করে পড়তে পারবে না, ওকে? তখন আমি ফোনটা কেটে দিলাম এবং আমি কান্না আটকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কথাগুলো বললাম। তারপর রিয়া আমার কথাগুলো শুনে আমাকে ছাগল বলে ফোন রেখে দিল। রিয়ার সাথে কথা বলার পরেই সাথে সাথে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে কিছুক্ষণ খুব কাঁদলাম, কেননা শুনেছি কাঁদলে নাকি মানুষের মন হালকা হয়। কিন্তু আমার মনটা এত কাঁদার পরেও হালকা হচ্ছিল না কেন? তখন আমার মনে হচ্ছিল কেউ আমার বুকে পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে। তারপর খুব কান্না করলাম রাত্রে, আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। তারপর ব্রেকফাস্ট করে উঠে নিজের কাগজপত্র সবকিছু রেডি করলাম। কাগজপত্রগুলো খুব তাড়াতাড়ি জমা দিতে হবে, কারণ খুব বেশি দিন সময় নেয় আমার হাতে। কিন্তু এই সুখবরটা রিয়াকে এখনো জানাতে পারলাম না। ওর কথা মনে পড়তে আবারও আমার চোখ দিয়ে পানি চলে এলো এবং মনে হলো গত রাত্রের কথা। তারপরেও এত কিছুর পরে আমি রিয়াকে ফোন দিয়ে ওর খোঁজ খবর নিতাম, ওর খাওয়া দাওয়া পড়াশোনার খবর নিতাম, কিন্তু ও ওর মতোই থাকতো আর আমার সাথে খুব তেমন ভালোভাবে কথা বলতো না। তখন আমার ওর কাছে নিজেকে খুব নিঃস্ব মনে হতো। এখন আর রিয়া রাত্রে আমায় ফোন দেয় না, ওর হয়তো ব্যস্ত থাকে ওর পড়াশোনা নিয়ে। কিন্তু
কিন্তু রাত্রে ও কি খাওয়া দাওয়া করছে কিনা জানতে ইচ্ছা করে খুব। মাঝে মধ্যে ফোনও দিতাম আর ও খুব বকতো আমায়, মনে হয় আমি ওর কাছে কোনো গুরুত্বই না। আমার খুব কষ্ট হতো, তখন বুক ফেটে কান্না আসতো। ছাদে বসে খুব কাঁদতাম। ভালোবাসার শুরুটা আবেগে হলেও পরিণতি হয় অবহেলায়। আজ তা বুঝতে পারলাম ওর কাছ থেকে। ছাদে বসে আমি অনেক জোরে জোরে কান্না করলাম আর উপরওয়ালাকে বলতে লাগলাম, হে আল্লাহ, কি অপরাধ ছিল আমার যার জন্য আমাকে তুমি এমন করে কষ্ট দিচ্ছ? কষ্ট যদি দাও তবে সইবার ক্ষমতা দাও না কেন? আমি আর কষ্টগুলো বহন করতে পারছি না, আমায় তোমার কাছে নিয়ে যাও। আমার এই কান্নার শব্দগুলো অনেক দূরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানে না এই কান্নার কারণটা কি। তারপরে আস্তে আস্তে আমারও কান্না কমে আসলো, নিজেকে এখন খুবই ভারী বোঝা মনে হলো। তারপর খুব কষ্টে রুমে চলে আসলাম, এসে না খেয়ে শুয়ে পড়ছি। ফ্রেশ ট্রেশ কিছু হয়নি, আম্মু ডাকছিল, তখন বললাম ক্ষুধা নেই আমার। এরই মধ্যে এগিয়ে আসছে 14ই ফেব্রুয়ারি। এই দিনটা তাকে নিয়ে কাটাতে চাই যেভাবেই হোক। এই জন্য ফোন দিলাম রিয়াকে, কিন্তু সে ধরে না। ওর আম্মু ধরলেন। হ্যালো, তুবার আম্মু। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা কাব্য? আর তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আন্টি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিথ্যা বললাম। আর আব্বু আম্মু অনেক ভালো আছে। আর আপনারা কেমন আছে? হ্যাঁ বাবা, আমরাও সবাই ভালো আছি। আর আমি শুনলাম নাকি তুমি অস্ট্রেলিয়া চান্স পেয়েছো বিএসসি করার জন্য। আলহামদুলিল্লাহ। জি আন্টি, দোয়া করবেন। তাতে অবশ্যই দোয়া করবো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। তখন আন্টি বলেন, ওখানে গেলে আমাদের ভুলে যেও না আবার। আমি বললাম, কি যে বলেন আন্টি? তখন আমি আরো বললাম, আমি কি আপনাদের ভুলতে পারি? না আন্টি, আমি আপনাদের কখনোই ভুলতে পারবো না। আন্টি রিয়া কই? রিয়া তো ওর রুমে আছে, ওয়েট করে, আমি দিচ্ছি কিছুক্ষণ পরে। হ্যালো, আমি বললাম, কেমন আছো রিয়া? আছি ভালোই, খারাপ থাকার তো কোনো কারণ নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, ওহ ভালো। আমি কেমন আছি জানতে চাইবে না? না, কারণ তুমি ভালো আছো সেটা আমি খুব ভালো করেই জানি। আমি ওর কথাগুলো শুনে মনে মনে অনেক বেশি কষ্ট পেলাম। তারপরেও বললাম, না আমি একটুও ভালো নেই তোমায় ছাড়া। কেঁদেই দিলাম। তারপরে রিয়া বলল, বুঝলাম। তখন আমি বললাম, রিয়া প্লিজ আমায় এভাবে আর কষ্ট দিও না, আমি খুব মিস করি তোমায়, তোমার জন্য কাঁদি খুব। প্লিজ তুমি এমন পাষাণ মনের মানুষ হইও না। কাদার কারণে ফুবিয়ে ফুবিয়ে কথাগুলো বের হচ্ছে আমার মুখ থেকে। তখন রিয়া বলল, কাব্য আবারও তোমার সেই নেকা কান্না শুরু করে দিলে, যত সব দিলে তো মুডটাই নষ্ট করে। আচ্ছা রিয়া, আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? না, মনে পড়ে না। তখন আমি বললাম, আচ্ছা তুমি তো এমন ছিলে না, কত ভালোবাসতে আমায়, কেয়ার করতে, আজ এমন হলো কেন? কেন রিয়া কেন? জোরে কেঁদে দিলাম। তারপরে আবার বললাম, কেন বলো, তুমি বলো, তোমাকে বলতে হবে। তখন রিয়া বলল, সময়ের পরিপ্রেক্ষিতে কাব্য, সময়ের পরিপ্রেক্ষিতে। আর তুমি একটা বোরিং ছেলে, তোমার সাথে কথা বলতে ভালো লাগে না আর আমার। তখন আমি বললাম, এমন করে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হয়। এই তোর মতন ছেলেকে কিভাবে কথা বলবো রে? এই সময় আর আমার নাই, তুই আর আমাকে কল দিবে না, ডিসগাস্টিং বলে কলটা রেখে দিল রিয়া। এই বলে ফোনটা খুব জোরে রেখে দিল রিয়া। এইদিকে ওর কথাগুলো শুনে আমার অনেক কান্না পাচ্ছে, চোখের পানিগুলো বাধা মানছে না। আমি মানতেই পারছি না যে রিয়া আমাকে এভাবে হার্ট করতে দ্বিতীয়বারও ভাবছে না। হে খোদা, সবাই এত কষ্ট দেয় কেন? রিয়া কি আমাকে একটু আর বোঝে না? জবাব দাও খোদা, জবাব দাও। এসব বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ব্রাশ করতে করতে আয়নায় দেখছি নিজেকে নিজেই চিনতে পারছি না। সবকিছু থেকেই যেন প্রাণ হারিয়ে গেছে, কোনো চঞ্চলতা নেই, সবকিছু প্রাণহীন। খাবারটাও স্বাদহীন লাগে, আর এমনিতেও মন ভালো থাকে না, সবকিছুই ভালো থাকে না। এভাবে আরো দিন অতিবাহিত হয়ে গেল। এই কয়েকদিনে আম্মু আমার অবস্থাটা বুঝতে পারছে। এটা নিয়ে রিয়ার আম্মুর সাথে মনে হয় কথা বলেছে, আর এটা আমার সাথে ব্রেকফাস্ট টেবিলে কথা বলার সময় বুঝতে পারলাম। তারপর হয়তো রিয়ার আম্মু রিয়াকে বুঝিয়েছে, তাই আজকে রিয়া ফোন দিল বিকালে আমাকে। তারপর আমি তো ফোন পেয়ে খুশিতে আত্মহারা। আমি বললাম হ্যালো, তারপর ওপাশ থেকে রিয়া বলল, হ্যালো কাব্য, তুমি কোথায় আছো? তারপর আমার তো খুশিতে কথাই বের হচ্ছে না, ও ফোন দিয়ে কথা বলছে দেখি। তারপর আমি বললাম, আমি বাসায় আছি, কেমন আছো তুমি? এই তো ভালো। আজকে সন্ধ্যায় তুমি সিপি 5 স্টারে দেখা করবে প্লিজ। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি ওর সাথে কথা বলতে পেরে খুশি মনে ওয়াশরুমে ঢুকে সেভ করে নিজেকে ফ্রেশ করে নিলাম। তারপরে রেডি হলাম আস্তে আস্তে। বিকেল বেলায় আমি ওর জন্য বসে আছি। অনেকক্ষণ ওয়েট করার পর রিয়া আসলো, এসেই বসলো মুখোমুখি চেয়ারে। তারপর সে ওর হ্যান্ডব্যাগ থেকে টিস্যু বের করে মুখটা মুছলো, আর এদিকে আমি ওর দিকে শুধুই তাকিয়ে আছি। রিয়া ওর মুখ মুছে আমার দিকে খেয়াল করলো। এত সময় ধরে যে তার সামনে একটা ছেলে বসে আছে হয়তো তার মনে হচ্ছে না, তাই আমি বললাম, কেমন আছো রিয়া? তখন রিয়া বলল, ভালো। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। আমি বললাম, দুপুরে খেয়েছিলে? তখন ও বলল, তুমি এগুলো বলতে আমায় ডেকেছো? তখন আমি শুধুই মাথা নাড়ালাম। আবার ও বলল, আচ্ছা আমি যে কারণে ডেকেছি তোমায়। বলো কি কারণে? আগামী কয়েকদিনের মধ্যে আমার পরীক্ষা শুরু হবে, তাই আমি চাই না তুমি আমার আম্মু বা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো, আর এই কথাটা মাথায় সেভ করে রাখো। আমি রিয়ার কথায় শুধু মাথা নাড়ালাম। এমনিতেও রিয়ার বলা কথাগুলো আমার চোখ ভিজে গেছে। আমি মাথা নিচু করে আছি, কারণ ওকে বুঝতে দেব না। তবে এবার রিয়া রেগে গিয়ে বলল, কাব্য তোমার কি কিছুই বলার নেই? তখন আমি বললাম, আছে, খুব ছোট্ট করে ভাঙা গলায় বললাম। তখন আমি বললাম, ভালোভাবে পরীক্ষা দিও, ঠিক মতো খেও, সময় মতো ঘুমিও, আর নিজের খুব যত্ন নিও। আমার কথা শুনে রিয়া খুব রেগে গিয়ে বলল, এই তোর কি এসব ছাড়া কোনো কথা নেই? আমি আমার মতো থাকবো, তাতে তোর কি? আর তুই আমার খোঁজ করবি না, তোর কেয়ার আমার খুব বিরক্ত লাগে, তোর কেয়ার গুলো, আমাকে মুক্তি দে এইসব থেকে, রিয়া বলল।
এই বলে রিয়া আমার কাছ থেকে হনহনিয়ে চলে গেল। আর এদিকে আমি কান্না ভেজা চোখ নিয়ে ও যাওয়ার পথে দেখলাম ও আমার চোখের আড়াল হওয়ার যাবার সাথে সাথে আমি ডুকরে কেটে উঠলাম। হয়তো অনেকেই হাসতে, কিন্তু তারা তো আমার কষ্ট বুঝবে না। তারা তো আর এটা জানে না যে আমি এখানে কেন কেঁদেছি। তারপর হঠাৎ কেউ একজন এসে আমার পিঠে হাত দিয়ে মাথায় হাত দিল। আমি চোখগুলো বাম হাত দিয়ে মুছে তার দিকে তাকালাম, দেখলাম একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ তুলে তাকাতে বলল, ভাইয়া এভাবে কেঁদো না, একসময় সব ঠিক হয়ে যাবে, ছেলেটা বলল। তখন আমি ভাঙা কণ্ঠে বললাম, সত্যি কি ঠিক হবে ভাইয়া? চাইলে কি সব ঠিক হয়? এখন বাসায় যান, আর কাঁদবেন না, সবাই তাকাচ্ছে আপনার দিকে। তখন আমি এই বলেই সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি আম্মু আব্বুকে ধরে খুব কাঁদলাম। তারপর বললাম, আম্মু তোমার ছেলে তো কাউকে কষ্ট দেয়নি জেনে শুনে, তাহলে সবাই আমাকে কষ্ট দেয় কেন? আমার কথা শুনে আম্মু আমাকেও জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে তোর বাবা, তুই এভাবে কাঁদছিস কেন, আমাকে বল। এই বলে আমার সাথে আম্মু কেঁদে দিল। তখন আমি বললাম, আম্মু তুমি তোমার পাগল ছেলেটাকে ক্ষমা করে দিও, তোমায় হয়তো না বলে কষ্ট দিয়েছি। তখন আম্মু কান্না ভেজা কণ্ঠে খুব কষ্টে বলল, কি বলছিস তুই এরকম তো করিস না কখনো, আজ হঠাৎ কি হলো তোর, তুই আমাকে বল। তারপর কাঁদতে কাঁদতে বাবাকে বললাম, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি হয়তো তোমায় কত কষ্ট দিয়েছি। বাবা এবার আমার কথা শুনে কেঁদে ফেললো। তারপর বলছে, কি বলছিস বাবা তুই এসব, তুই এমন করিস কেন, তোর কি হয়েছে তুই আমাকে বল। তারপরে আমি বললাম, না বাবা আমার কিছু হয়। তারপর আরো বললাম, আমি জানি যে আমি তোমাকে আর মাকে খুব জ্বালাই, আর তোমরাও আমার দেয়া কষ্টগুলো খুব মুখ বুঝে সহ্য করো, তাই তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কথাগুলো অনেক কেঁদে কেঁদে বললাম। আর জানো বাবা, এখন আর আমার নিজেকে খুব একা একা লাগছে, নিজেকে যেন হারিয়ে ফেলেছি বাবা। হঠাৎ আমার এই কথা শুনে আব্বু আম্মু দুজনে একসাথে কেঁদে উঠলো। তারপরে বলল, না বাবা না, কি উল্টাপাল্টা বকছিস তুই, এসব আমাদের ছেলে তুই। আর কিছুই বলতে পারলেন না আব্বু আম্মু, দুজনেই সামনে কাঁদছেন, আমিও কেঁদেছি। একটু পর তাদেরকে ছেড়ে সেখান থেকে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়লাম। আম্মু এসে ডাকতে শুরু করলো। আব্বু দরজা খুলতে বললো। আমি দরজা খুলে দেখি আব্বু ভাতের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকে বেডে বসলো, আমাকে তার পাশে বসে নিজ হাতে খাইয়ে দিল আব্বু। আম্মু পানির গ্লাস নিয়ে আব্বুর পাশে দাঁড়িয়ে আছে, হয়তো চলে যাব বলে আম্মু আব্বুর একটু কষ্ট হচ্ছে, কেননা তারা আমাকে ছাড়া কিছুই বুঝেন না। তারা দুজনেই আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। এদিকে এর মধ্যে আমার অস্ট্রেলিয়া যাওয়ার সময় এসেছে, সামনের সপ্তাহে চলে যাব। নিজেকে একটু গোছাতে ব্যস্ত ছিলাম, তাই আমার রিয়ার খোঁজ নেওয়া হয়। তবে ওর অনেকগুলো পরীক্ষা শেষ হয়েছে, তবে পরীক্ষাগুলো কেন জানি ভালো হয়নি, তাই চলে যাওয়ার আগে যদি একটু দেখা করা যেত। কিন্তু ওর পরীক্ষা, তাই ওকে ডিস্টার্ব করি। আর তাছাড়া তো ও আমার সাথে আর দেখা করতে না করেছিল, তাই আমি ওর সাথে আর দেখা করি। এভাবে সময় চলার পথে আস্তে আস্তে আমার অস্ট্রেলিয়া যাওয়ার দিন চলে এসেছে। নিজেকে খুব একা একা লাগছে। আম্মু আব্বু আর রিয়ার আম্মু আব্বু এসেছেন। আমার যাওয়ার সময় চলে এসেছে দেখে আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাদের সবার ইচ্ছা পূরণ করতে পারি। এই বলে কেঁদে দিলাম। আর এদিকে আম্মু আমাকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদছে। তারপর বাবা আমাকে বললেন, বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের খেয়াল। আমি বললাম, আব্বু। এই বলে চোখ মুছে বাবা বলে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। পৃথিবীতে বাবা মানুষটাই হয়তো এমন, যাকে খুব কমই কাঁদতে দেখা যায়। বাবা আমার জন্য দোয়া করো, আম্মু আর তোমার নিজের খেয়াল রাখো। আরে কাঁদিস কেন বাবা, কাঁদিস না, আমরা ভালো থাকবো, তুই নিজের যত্ন নিস আর আমাদের জন্য চিন্তা করিস না। এই কথা আব্বু বললো। আর আমি বললাম, আচ্ছা বাবা, সময় মতো নিজের ওষুধগুলো খেয়ে নিও। তারপর আমি আন্টি আর আঙ্কেলের সাথে কথা বললাম, আপনাদের অনেক মিস করব, আব্বু আম্মুকে একটু দেখে রাখবেন। তখন আঙ্কেল আন্টি বলল, আরে বাবা তুমি সে নিয়ে ভেবো না, তুমি ভালো থাকলে আমাদের ভালো থাকা হবে। জি আঙ্কেল আন্টি, আমার জন্য দোয়া করবেন আর রিয়াকে এই জিনিসটা দিবেন। আন্টির হাতে একটা চিঠি দিলাম রিয়ার কাছ থেকে শেষ বিদায় নিতে। তারপর আব্বু আম্মুকে নিচু হয়ে সালাম দিয়ে বিদায় নিলাম। পিছু ফিরে আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম। আজ আকাশটা খুব মেঘলা, হয়তো আমার মনের মতো ওর মনটাও খারাপ। এদিকে রিয়ার আম্মু বাসায় গিয়ে দেখে যে রিয়া কলেজ থেকে ফিরে এসেছে, তাই তিনি রিয়াকে ডেকে আমার দেয়া চিঠিটা রিয়ার হাতে দিলেন। চিঠিটা পেয়ে তারপর রিয়া হাতে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। রিয়া হয়তো ভাববে প্রিয় বলে ডাকেনি কেন, কারণ তুমি আমার কাছে প্রিয় হলেও আমি যে তোমার কাছে প্রিয় শব্দটা আর নেই। রিয়া তুমি হয়তো ভালোই আছো আমায় ছাড়া, কিন্তু আমিও ভালো নাই, কিন্তু এবার চেষ্টা করব তোমায় ছাড়া ভালো থাকার। খুশির সংবাদ এই যে আজ আমি তোমার থেকে অনেক দূরে চলে গেলাম, অনেক দূরে। তোমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করব না, তোমায় আর জ্বালাবো না, আমি তোমায় আর আমার মতো কারোর উপরে বিরক্ত হতে হবে না। হ্যাঁ আগের মতো আর নিজের কেয়ার করবে কি জানি না, তবে খুব মিস করব তোমার বকাগুলো, কিন্তু চাইলে তো আর শুনতে পারবো না আমি, কেননা আজকে আমি চলে যাচ্ছি তোমার থেকে অনেক দূরে। তুমি তোমার নিজের মতো কাউকে খুঁজে নিও, যে তোমার মনের মতো হবে। আমি হয়তো ছিলাম ভুল, ছিলাম খুব বাজে ছিলাম, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি ছিল, যা তুমি দেখোনি। হয়তো তোমাকে আমি আর নিজের করে পাইনি, তবে আমার স্মৃতিগুলো আমার যা দিয়ে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেব। আর কোনোদিনও আমার এই বিরক্তকর কণ্ঠটা শুনতে পাবে না তুমি। দয়া করি তুমি যেন ভালো কাউকে পাও, যে তোমাকে খুব ভালোবাসবে তোমার মতো করে। আমার ভালোবাসাটা না হয় না পাওয়া থাক, তাতে
তাতে দুঃখ নেই, কিন্তু তোমার কষ্টে যে আমার বুক ফেটে যাবে। আমার দেয়া কষ্টগুলোকে জীবনের খারাপ মুহূর্ত মনে করে ভুলে যেও। আমি দূর থেকে তোমাকে ভালোবাসবো। তুমি নিজেকে সুখী করো। আর কিছু বললাম না, কেননা তুমি আবার আমার উপরে বিরক্ত হবে। তাই আর বিরক্ত করবো না তোমায়। পারলে ক্ষমা করে দিও এই পাগলটাকে, যে তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারেনি। ভালো থেকো, নতুন কাউকে নিয়ে খুশি। পারলে এই পাগলটাকে শেষবারের মতো ক্ষমা করে দিও। আমি হারিয়ে গেলাম আজ থেকে চিরতরে। ভালো থেকো তুমি, খুব ভালো থেকো। আমার একটাই আফসোস হয়, কেননা আমি তো তোমায় ভালোবাসতে পারলাম না। যাক, সে সব কথা। ভালো থেকো, বাই। ইতি তোমার পাগল বিরক্তকর মানুষটা হয়তো তোমার না পাওয়ার মানুষটা। এদিকে চিঠিটা পড়তে পড়তে ঝাপসা হয়ে গেল রিয়ার দু চোখ। দু ফোঁটা অশ্রু টুপ করে ঝরে পড়লো চিঠির ভাঁজে। খুব কান্না পাচ্ছে ওর। আজ খুব কাঁদবে সে, কারণ ওর তো খুশি হওয়ার কথা, কিন্তু একটা কিসের শূন্যতা অনুভব করছে হৃদয়ের গহীন। ওর মনে হচ্ছে কি যেন একটা ওর কাছ থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে, যেটা ও আর কখনোই ফিরে পাবে না। আসসালামু আলাইকুম। আজকের পার্টটা এখানে শেষ করছি। যদি পরের পার্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।